আমরা পড়তেছিলাম হচ্ছে হাইড্রোজেন বন্ড পড়তেছিলাম আর কি, ঠিক আছে? কি পড়তেছিলাম? হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধনটা আমরা কিভাবে লিখি? হাইড্রোজেন বন্ধন লিখি হচ্ছে এই যে হাইড্রোজেন বন্ডিং, এইভাবে জিনিসটাকে লিখতেছে আর কি। তো এটাকে আমাদের বইগুলোতে বলতেছে কি হাইড্রোজেন বন্ড বলতেছে, হাইড্রোজেন বন্ড বলতেছে। এন্ড হাইড্রোজেন বন্ড আসলে কাকে বলে? হাইড্রোজেন বন্ড বলে, হাইড্রোজেন বন্ড হচ্ছে একটা ব্রিজ লাইক জিনিস। কি বলতো? একটা ব্রিজ। ব্রিজটা আসলে কি? মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, দুইটা মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের মাঝখানে একটা ব্রিজ যদি তৈরি করে, ওই ব্রিজটাকে বলা হয় হাইড্রোজেন বন্ড বলা হয় আর কি। তো মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কারা কারা আছে? এই যে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এদের মাঝে হাইড্রোজেনটা যদি অবস্থান করে তখন তাকে কি বলা হয়? হাইড্রোজেন বন্ড বলা হয় আর কি। যেমন ধরো এই যে লিখছিলাম, হ্যাঁ, এই যে দুই নাইট্রোজেন এবং অক্সিজেন দুইটাই মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তার মাঝে হাইড্রোজেনটা অবস্থান করতেছে, করে এখানে একটা ব্রিজ করছে। এই ফ্লোরিন এবং অক্সিজেনের মাঝখানে হাইড্রোজেন অবস্থান করছে, এটা ব্রিজ করছে। ফ্লোরিন এবং নাইট্রোজেনের মাঝখানে একটা হাইড্রোজেন অবস্থান করছে, এটা ব্রিজ করছে। এই ব্রিজটার নাম আমরা বলতেছে কি? হাইড্রোজেন বন্ড বলতেছে আর কি। বুঝছো? আচ্ছা, তো এখন আসো, হাইড্রোজেন বন্ড থাকলে সুবিধাটা কোথায়? দুইটা সুবিধা আর কি। একটা থাকলে হচ্ছে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট বেড়ে যায়। একটা হচ্ছে কি, যে যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকবে বা যে যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকবে তাকে আমরা কি বলতেছি? তার মধ্যে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট বাড়বে। দুই নম্বর কথা, যদি কোনো একটা যৌগর মধ্যে এই যে হাইড্রোজেন বন্ধন ঘটার সুযোগ থাকে এবং ওইটা যদি পানি হয়, অর্থাৎ কোনো একটা যৌগ যদি পানির সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করে, তখন তার সাথে পানিতে দ্রবণীয়তা কি হবে? বেড়ে যাবে আর কি। পানিতে দ্রবণীয়তা দিলে কি হবে? বাড়বে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এখন প্রশ্ন হইলো যে ভাইয়া হাইড্রোজেন বন্ড যে তৈরি করবো, বাট কিভাবে হইলো? এই ব্রিজটা কেমনে হয়? দেখেন, এই যে একটা মৌল নাম হচ্ছে নাইট্রোজেন, তার সাথে হচ্ছে হাইড্রোজেন, এটা কি বন্ধন? যে ডক্টর দাগ দিছে যেটা সমযোজী বন্ধন, তাই না? দেখো, এই যে সমযোজী বন্ধনটা হচ্ছে এটা পাইলাম। এবার আসো, কিন্তু এইখানে ভাই ডটেড বন্ডটা কেমনে তৈরি হয়েছে, তাই না? এই যে এই নাইট্রোজেনটা বা পরের যে মৌলটা আছে তার মধ্যে এই মুক্তজোড় ইলেকট্রন যেটা আছে না, মুক্তজোড় ইলেকট্রন, ওই মুক্তজোড় ইলেকট্রনটার সাথে হাইড্রোজেনের পজিটিভ চার্জ যেটা আছে এইটা মিলে এখানে একটা বন্ধন তৈরি করে আর কি। কিরকম বন্ধন সেটা? ইলেকট্রোস্ট্যাটিক একটা আকর্ষণ পায়। কিভাবে? এখানে একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ, ওদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে, যার জন্য এখানে এক ধরনের বন্ধন তৈরি হয়, তাই না? এইটাকে, বন্ধনটার নাম আমাদের বইয়ের মধ্যে দিয়ে দেওয়া নাই, এই বন্ধনের নাম বলা হয় কোয়াসি কোভ্যালেন্ট বন্ড বলা হয়। কি বলা হয়? কোয়াসি কোভ্যালেন্ট বন্ড বলা হয়, বাট বইয়ের মধ্যে এটা আমাদের নাই। ওকে, তাহলে এখানে একটা, এখানে একটা পাইলাম সমযোজী বন্ধন এইটা, আর এখানে একটা ডটেড বন্ড। এই পুরোটা মিলে তো ব্রিজটা হয়েছে, যে ব্রিজটার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ড। ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার। এবার আসো একটা কথার মধ্যে, হাইড্রোজেন বন্ড যেটা আমাদের কাছে আছে, তো এই হাইড্রোজেন বন্ডটা কিরকম হতে পারে? ধরো যে ফ্লোরিনের মাঝখানে হাইড্রোজেন অবস্থান করে একটা বন্ড তৈরি করছে, তাহলে ফ্লোরিন আর ফ্লোরিনের মাঝখানে অবস্থান করে যদি হাইড্রোজেন বন্ড তৈরি করে, ওইটাকে বলা হয় হচ্ছে স্ট্রং হাইড্রোজেন বন্ড। সবচেয়ে স্ট্রং বন্ড কোনটা? আসলে ওইটাই, ফ্লোরিনটা থাকলে সেটা হচ্ছে স্ট্রং বন্ড। কথা কি ক্লিয়ার? ওকে, এবার আসো, পানির অণু যেটা আছে, পানির অণুর মধ্যে সর্বোচ্চ কতটা হাইড্রোজেন বন্ধন হইতে পারে আর কি? একটা পানির অণুর মধ্যে সর্বোচ্চ কতটা হাইড্রোজেন বন্ধন হইতে পারে? পানির অণুর মধ্যে দেখতেছি হাইড্রোজেন কয়টা? এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, তাহলে এই দিক থেকে একটা হাইড্রোজেন বন্ড হইতে পারে, এই দিক থেকে একটা হাইড্রোজেন বন্ড হতে পারে, তাহলে কয়টা হলো? দুইটা। এখানে এই যে একটা মুক্তজোড় ইলেকট্রন, এখানে একটা মুক্তজোড় ইলেকট্রন, এটা দিয়ে একটা, এটা দিয়ে একটা, তাহলে কয়টা হলো? বলো? দুইটা। তাহলে মুক্তজোড় ইলেকট্রন দিয়ে দুইটা, হাইড্রোজেন দিয়ে দুইটা, তাহলে মোট কয়টা হতে পারবে? চারটা। তাহলে পানির অণুতে সর্বোচ্চ চারটা হাইড্রোজেন বন্ধন হওয়ার সুযোগ একটা আছে আর কি। ক্লিয়ার? এবার আসো, এই যে এটার নাম কি? CH3COOH, এর নাম কি? এটা ইথানোয়িক অ্যাসিড। এইখানে দুইটা ইথানোয়িক অ্যাসিড পাশাপাশি লিখলে দেখা যাবে যে দুইটার মধ্যে কি হয়েছে? এইখানে একটা হাইড্রোজেন বন্ড হয়, এখানে একটা হাইড্রোজেন বন্ড হয়। তার মানে দুইটা অ্যাসিড পাশাপাশি বসে এখানে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে কানেক্ট হতে পারে। তাহলে দুইটা এখানে মনোমার লাগতেছে, এই জন্য এটাকে আমরা কি বলতেছি? ডাইমার বলতেছি। কি বলতেছি বলতো? ডাইমার। তাহলে হাইড্রোজেন বন্ধন থাকলে কি হয়? ডাইমার তৈরি হতে পারে। কথা কি ক্লিয়ার? কি তৈরি হতে পারে? ডাইমার তৈরি হতে পারে। আচ্ছা, হইলো। এবার আসি, হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে আমরা যে কথাটা বললাম, যেমন ধরো অ্যালকোহল আছে, অ্যালকোহলের সাথে পানি, এই যে এটা হচ্ছে পানির অণু, আর এটা হচ্ছে অ্যালকোহলের একটা অণু, পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হতে পারে। পরস্পর যেহেতু হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, তার মানে কি ভাইয়া? অ্যালকোহল পানিতে দ্রবণীয়, এটা খ নম্বরে চলে আসতে পারে। আচ্ছা, এবার আসো এই পাশের পার্টটার মধ্যে, আমাদের ডিএনএর মধ্যে কি আছে? হাইড্রোজেন আছে। আর আইস মানে বরফ পানিতে ভাসে কেন? তাই না? তুমি বলবো হচ্ছে ঘনত্বের পার্থক্যের দরুন। না ভাইয়া,
ঘনত্বের পার্থক্যটা এতটাও বেশি না যে বরফ আসলে কি হবে, হাসতে হাসতে পানির মধ্যে ভাসবে। এটা পানির মধ্যে ভাসার পিছনে মূল লজিকটা আসলে কোথায়? তুমি দেখো এই যে 6টা পানির অণু, এরকম পানির অণু কয়টা লিখছি এখানে? 6টা পানির অণু আছে। দেখো চিন্তা করে, 6টা পানির অণু নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে, আর একটা বড় একটা ফাঁকা জায়গায় তৈরি করছে। সেই ফাঁকা জায়গার মধ্যে, সেই ফাঁকা জায়গাটার মধ্যে থেকে আমরা বলতে পারতেছি এই পাশে যদি এই পাশে একটা স্ট্রাকচার যায়, এই পাশে একটা স্ট্রাকচার যায়, এই পাশে স্ট্রাকচার যদি যায়, তখন তাহলে কি হলো, বড় ফাঁকা জায়গা তৈরি হচ্ছে না একটা বড় বরফখণ্ডের মধ্যে। ওই বরফখণ্ড তখন কি হচ্ছে, তখন পানির উপরে ভেসে থাকতেছে আর কি। বরফ পানিতে ভেসে থাকার পিছনে মূল কারণ তাহলে কোথায়? হাইড্রোজেন বন্ড আর কি। কথা কি ক্লিয়ার? আচ্ছা, আর এইখানে যদি তোমাকে বলা হয় এর গঠন দিতে কেমন, হেক্সাগোনাল শেপের আর কি। হ্যাঁ, আর এখানে একটা জিনিস চাইলে এক্সট্রা করে লিখতে পারি, যে বরফের গঠনটা তাহলে তোমাকে কেমন লিখতে হবে, এই যে এরকম। হ্যাঁ, কতগুলো পানির অণু আছে তুমি এটা জানো না কিন্তু আর কি, বুঝছো? ওকে ওকে, এবার আসো, এই জিনিসটা মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুব মনোযোগ সহকারে দেখবা। এটা হচ্ছে গ্রুপ 16 এই গ্রুপটার ক্ষেত্রে তার হাইড্রাইডগুলোর কথা বলতেছে। অক্সিজেনের এখানে 2টা হাইড্রোজেন, সালফারের এখানে 2টা হাইড্রোজেন, সেলেনিয়ামের এখানে 2টা হাইড্রোজেন, টেলুরিয়ামের এখানে 2টা হাইড্রোজেন। যদি বলে আমাকে এদের মধ্য থেকে, আমাকে তুমি এদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টের তুলনা করে দেখাও, তখন তুমি তাহলে কী করবা? এরা যেহেতু সবাই সমযোজী যৌগ, তাহলে কি হবে, উপর থেকে নিচের দিকে যাওয়ার সময় আকার বাড়বে, আকার বড় হলে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বাড়ে, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বড় হলে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি হওয়া উচিত হয়েছে। কিন্তু হাইড্রোজেন ব্যতি রেখে অন্য কারোর মধ্যে হাইড্রোজেন বন্ধন হওয়ার সুযোগটা নাই। তো যেহেতু এই H2 এর মধ্যে কি আছে, হাইড্রোজেন বন্ধন আছে, তখন তুমি তাহলে সেটাকে কি বলতে পারবা বলো তো? এই যে তখন বলবা যে যেহেতু হাইড্রোজেন বন্ধন আছে এবং সবার মধ্যে আবার সমযোজী বন্ধন আছে, তাহলে এটার মধ্যে এক্সট্রা করে একটা বন্ড আছে, তাহলে এটার মধ্যে থেকে ভাঙতে গেলে বেশি শক্তি লাগবে, তাহলে তাপমাত্রা বেশি হবে, তাহলে H2ওটা সবার সামনে চলে আসবে। বাট এইটার যে সিকোয়েন্স এটা কিন্তু ঠিকঠাক থাকবে, H2S, তারপর H2SC, H2T, তারপর সবার সামনে কি যাবে, H2ওটা যাবে। তাহলে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টের অ্যাকচুয়াল ক্রমটা হবে এরকম, হওয়া উচিত ছিল আসলে এরকম। ব্যাপারটা কি ক্লিয়ার ভাইয়া? ওকে, এবার আসো আরেকটা জিনিস, যে হাইড্রোজেন বন্ড কয় টাইপের হতে পারে? আমাদের বইতে বলছে 2 টাইপের, তাই না? একটা হচ্ছে কি, আমাদের কাছে বলতেছে এইটা, নাম কি এটা, আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন। আর এটা কি বলতেছে, অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। আন্ত মানে কি, দুইটা সিমিলার জিনিসের মাঝখানে দুইটা সিমিলার জিনিসের মাঝের মধ্যে কোনো একটা সম্পর্কের কথা বলতেছে, হচ্ছে আন্ত আণবিক। এইটা একটা অণু, এইটা একটা অণু। দেখো ভালো করে, এই যে আমাদের কাছে বেনজিন আছে আর কি, এটা কি একটা বলো তো বাবা? এটা হলো আমাদের কাছে বেনজিনটা, এইটা হলো আমাদের কাছে বেনজিনটা। হ্যাঁ, এই বেনজিনের মধ্য থেকে আমরা হচ্ছে এখানে একটা নাইট্রো মূলক দিছি, এইখানে একটা OH মূলক দিছি। ফেনল আর নাইট্রো দুইটা প্যারা পজিশনে বসছে, তার নাম কি হবে, এই যে প্যারা নাইট্রোফেনল। এরকম দুইটা অণু, এই যে একটা অণু, এই যে আরেকটা অণু, সুন্দর করে লিখবা। দুইটা অণুর মাঝখানে হাইড্রোজেন অবস্থান করে একটা ব্রিজ গঠন করছে। সেই ব্রিজটা তো একটা কি হয়েছে, হাইড্রোজেন বন্ড। বাট ওই ব্রিজটা কেমন, আন্তঃ আণবিক, দুইটা অণুর মাঝখানে আকর্ষণটা হয়েছে এখানে আর কি, বুঝছো? বাট এইখানে তাহলে খেয়াল করে দেখো, এটা দেখো অর্থ পজিশনে একটা OH, আর হচ্ছে কি এই জায়গায় হচ্ছে তোমার কাছে এই যে নাইট্রো। তার নাম কি হবে, এটার নাম হবে হচ্ছে অর্থ পজিশনে নাইট্রো, আর হচ্ছে ফেনল, তাহলে অর্থ নাইট্রো ফেনল। তাহলে এটার মধ্যে দেখো, এদের নিজেদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন গঠন করছে আর কি, নিজেদের মধ্যে, বুঝছো? নিজের হাতগুলোর মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন গঠন করছে। তাহলে নিজের অণুর মাঝখানে হলে কি বলা হবে, অন্ত আণবিক বলা হবে আর কি। এটা হচ্ছে অন্ত আণবিক, এটা হলো আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ড। ব্যাপারটা কি ক্লিয়ার করতে পারছি? ওকে, এবার বলো, যদি তোমাকে কোনো একটা বন্ধন ভাঙতে বলা হয়, মানে কোনো একটা বন্ধন না, সরি, তোমাকে যদি বলা হয় যে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টের তুলনা করো, তখন তুমি কি ভাববা, যে দুইটা যে অণু, এই অণু আর এই অণু তো কানেক্টেড আছে। মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট মানে কি, এদের থেকে আলাদা করে দিতে হবে আর কি, তাই না? ওরা তো কানেক্টেড আছে, এটাকে কি করতে হবে, আলাদা করতে হবে। বাট এইখানে দেখো, এই অণুটারই যদি আরেকটা অণু পাশাপাশি রাখতাম, তো ওদের মাঝখানে তো আসলে হাইড্রোজেন বন্ধন থাকতো না। তার মানে কি ভাইয়া, ওদেরকে কিন্তু আলাদা করার জন্য এক্সট্রা করে বন্ড ভাঙতে হতো না, বাট এদেরকে আলাদা করার জন্য এক্সট্রা করে বন্ড ভাঙতে হবে। তাহলে এই জায়গায় বেশি এনার্জি খরচ হবে, এই জায়গায় কম এনার্জি খরচ হবে। তাহলে আমরা বলতে পারি এই কথাটা এটা, যে প্যারানাইট্রোফেনল আর হচ্ছে কি অর্থনাইট্রোফেনল, এই দুইটাকে যদি তুলনা করতে যাই, তাহলে প্যারানাইট্রোফেনলের মধ্যে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি, অর্থনাইট্রোফেনলের মধ্যে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টটা কম। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? ওকে,
সো ফাইনালি আমরা হাইড্রোজেন বন্ধনটা শিখছি। এবার বলো হাইড্রোজেন বন্ধন গঠনকারী যৌগ কোনটা আসলে? এই যে অ্যাসিড, যেটা কিনা আসলে আমাদের কাছে ডাইমার গঠন করছিল, তাই না? ওকে, এবার আসি পরের ধাপে, যে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে কোনটা আসলে? অর্থ নাইট্রোফেনল গঠন করে আর অর্থ হাইড্রোক্সিফেনল গঠন করে। অর্থ নাইট্রোটলুইনটা করে না। কেন করে না? এই যে বেনজিন আছে, তার সাথে হচ্ছে টলুইন আছে, তার সাথে হচ্ছে কি টলুইন আছে, তাহলে টলুইন দিলে সি এর সাথে একটা হাইড্রোজেন আছে, আর এখানের সাথে দিলে কি হইলো, এই যে ও আছে, মানে অক্সিজেন আছে আর কি। তাহলে যদি এখানে ব্রিজটা তৈরি করতে বলে তাহলে কি হবে, কার্বন এবং অক্সিজেনের মাঝখানে ব্রিজ, বাট আমার লাগতো কি দুইটা অধিক তড়িৎ-ঋণাত্মক মৌলের মাঝখানে ব্রিজ। যেহেতু দুইটা অধিক তড়িৎ-ঋণাত্মক মৌলের মাঝখানে ব্রিজ না, তার মানে কি বলতে পারি ভাইয়া বলো তো, এইটা অপশনের মধ্যে হবে না। বাট এইখানে তাহলে হবে কেন, অর্থ হাইড্রোক্সি। তাহলে দেখো বেনজালডিহাইড মানে এই যে বেনজালডিহাইডের এই যে এলডিহাইডের সিএইচও আছে, অর্থ হাইড্রোক্সি মানে কি ও এইচটা আছে, এই ও আর এই ও এর মাঝখানে হাইড্রোজেন অবস্থান করে এখানে একটা ব্রিজ করছে। তার মানে কি ভাই, এইটা কিন্তু অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন হবে। তাহলে কি হবে, এই যে 3 নাম্বারটা এবং 1 নাম্বারটা কারেক্ট, তাহলে কোনটা হবে, 1 ও 3 নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার আর কি। বুঝতে পারছো? ওকে, এবার যদি যাই হাইড্রোজেন বন্ধনের শক্তিক্রমের ক্ষেত্রে কোনটি সঠিক, তাই না? আমরা দেখতেছি কোনটা সঠিক বলতো, এই যে এইচ এফ বলছিলাম যেখানে থাকবে এটাই হচ্ছে তীব্র হবে আর কি। তারপরে কোনটা, তারপরে হচ্ছে এইচ এন, তারপরে হচ্ছে এইচ ও। এখন ঘটনাটা তাহলে কেন হলো এরকম টাইপের? আচ্ছা এইচ এফ নিয়ে তো কোনো ডাউট নেই। এখানে দেখো এখানে মুক্তজোড় একটা ইলেকট্রন আছে, আর এটার ক্ষেত্রে মুক্তজোড় ইলেকট্রন কয়টা আছে, 2টা আছে হচ্ছে এখানে পানি অক্সিজেনের ক্ষেত্রে। তাহলে এই দুইটা তো পরস্পর বিকর্ষণ করবে, তাহলে এইখানে যতটুকু পরিমাণে এই বরাবর আমাদের কাছে এই ইলেকট্রনটা এভেলেবল থাকবে, এর তুলনায় এই ক্ষেত্রে বেশি পরিমাণে ইলেকট্রন এভেলেবল থাকবে। তার মানে কি এইখানে এইটা দিয়ে হাইড্রোজেন বন্ড যতটা স্ট্রং হবে এর তুলনায় এইটা দিয়ে ততটা স্ট্রং হবে না। তাহলে কি হবে, এইচ এর পরে NH-টা হবে আর কি। এগুলো নিয়ে ডিটেলস কথা বলতে গেলে বলা যাবে অ্যাকসেপ্টর এবং ডোনারের উপর ভিত্তি করে। আমরা এই জিনিসগুলো আমি সাধারণত ইঞ্জিনিয়ারিং ব্যাচে আলোচনা করি অথবা একাডেমিক ব্যাচে আলোচনা করি আর কি। তো লাস্ট মোমেন্টে এগুলোতে আলোচনা করা হয় না আর কি, বুঝছো? ওকে, অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে, এটা তো একই প্রশ্ন। হাইড্রোজেন বন্ধনের কারণে যৌগের কি হয়, স্ফুটনাঙ্ক, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট বেড়ে যায়, আর হচ্ছে কি মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেড়ে যায়, আর এটা কি হয়, পানিতে দ্রাব্যতা বৃদ্ধি পায়, ডাইমার গঠন সম্ভব হয়। সো তিনটাই হয়, তিনটাই দাগাই ফেলছি আমরা এখানে। তারপর কি বলছে এখানে দেখো, যে দৃশ্যকল্প 1-এ ওয়াই এবং জেটের হাইড্রাইডের ভৌত অবস্থা ব্যাখ্যা করো। ওয়াইড কি 2 নাম্বার পর্যায়ের 16 নাম্বার গ্রুপের কেউ একজন, তাহলে সেটা অক্সিজেন। তারপরে দেখো 3 নাম্বার পর্যায়ের 16 নাম্বার গ্রুপের একজন, তার নাম হচ্ছে কি সালফার। তাহলে অক্সিজেন আর হচ্ছে হাইড্রোজেন মিলে কি তৈরি করতেছে, H2O। এটা হচ্ছে H2S, একটা হচ্ছে তরল হয়েছে, একটা গ্যাস হয়েছে, এই ব্যাখ্যা আগেই করে দিয়ে আসছিলাম, দ্যাটস এখানে আর কিছু লিখিনি। ওকে, এবার তুমি যাও যে এইটা দেখো 1 মোল পানির অণু, আর 1 মোল পানির অণু, আর 1 মোল পানির অণু, তার মানে পানির অণুগুলো একটার সাথে একটা যুক্ত অবস্থায় আছে। বলছে উদ্দীপকের ডট চিহ্নিত বন্ধনের যোগে দ্রাব্যতা কিভাবে প্রভাবিত করে। যার সাথে ডট চিহ্নিত বন্ধনে মানে হাইড্রোজেন বন্ধন তৈরি করবে সেই তো এখানে দ্রবণীয় হয়ে যাবে আর কি, এটাই তো বলতেছিলাম বারবার। আচ্ছা, আবার কি বলতেছে, বন্ধনটি একটি আন্তঃআণবিক কিনা। হ্যাঁ আন্তঃআণবিক তো, কারণ এই যে একটা অণু, এই যে একটা অণুর সাথে এই যে আরেকটা অণুর মাঝখানে বন্ধন তৈরি করছে আর কি। তো দুটো যদি ডিফারেন্ট অণুর মাঝখানে বন্ধন তৈরি করে তখন তাকে তো আন্তঃআণবিকই বলে, তাই না?